নমস্কার, আপনারা দেখছেন সংবাদ বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই দেখে নিন আজকের হেডলাইন। এই দৃশ্য বাংলাদেশের নয়, বাংলাতেও হিন্দুদের ওপর অত্যাচার শুরু হয়ে গিয়েছে, ভিডিও পোস্ট করে দাবি শুভেন্দুর। সন্দীপ অভিজিৎকে কেন জামিন, ফের আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়তে চান হুমায়ুন, একই জেলায় রাম মন্দির হবে, দাবি অগ্নিমিত্রার। খাস কলকাতায় আবর্জনার স্তূপে মহিলার কাটা মুন্ডু, বাকি দেহাংশ কোথায়? গলফ গ্রিনে মহিলার মুন্ডু উদ্ধারে ধৃত প্রেমিককে জেরা। আবাস তালিকায় তৃণমূল নেতার শ্বশুর সহ একাধিক আত্মীয়ের নাম, কাজ করায় বিটিও, এই নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুরে। ডিসেম্বরে হতে চলেছে জিএসটি কাউন্সিলের বৈঠক, কি কি নিয়ে হবে আলোচনা, দেখুন বিস্তারিত। আল্লাহ দেখছেন, হার হিম করা হুমকি মেল, এক সপ্তাহে 3 বার বোমাতঙ্ক দিল্লির স্কুলে। সাগরে নিম্নচাপ, শনি রবিতে ফের ঝেঁপে বৃষ্টি, দক্ষিণবঙ্গে রইল আবহাওয়ার আগাম খবর। খবরের শুরুতেই কিছু গুরুত্বপূর্ণ সূচনা। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী খবরের আপডেটগুলো সবার প্রথমে পেতে। গাড়িতে সনাতনী ভজন শোনার অপরাধে আক্রান্ত 2, আহতরা ভর্তি কাঁথি মহকুমা হাসপাতালে। এই দৃশ্য বাংলাদেশের নয়, খোদ বাংলার বুকে, তাও আবার অধিকারীগড়ে। নিজের সামাজিক মাধ্যমে ভিডিও পোস্ট করে দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী নিজের পোস্টে দাবি করেছেন, কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডে ওয়াকফ সংশোধনী বিল বিরোধী সভা চলছিল। সেই সময় ওখান থেকে যাচ্ছিল একটি গাড়ি, তাতেই বাজছিল সনাতনী ভজন, তাতেই গাড়ির উপর চড়াও হন সভায় আসা লোকজন। কোনো প্ররোচনা ছাড়াই গাড়িটি ভাঙচুর হয় বলে অভিযোগ করেন তিনি। চলে তাণ্ডব, গাড়িতে থাকা যাত্রীদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন শুভেন্দু। ঘটনার ভিডিও পোস্ট করে শুভেন্দু তীব্র নিন্দা জানিয়েছেন। তার বক্তব্য, অভিযুক্তদের গ্রেপ্তার করতে ভিডিওটি যথেষ্ট, কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতার করা হয়নি কাউকেই। বাংলাদেশে হিন্দু নিধন সোচ্চারে শুভেন্দু। একাধিক জায়গায় অরাজনৈতিকভাবে তিনি প্রতিবাদ চালাচ্ছেন। বাংলাদেশের এই অস্থিরতার মধ্যে বাংলার এই ভিডিও পোস্ট করে শোরগোল ফেললেন তিনি। সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের জামিন হলো কেন? আরজিকর কাণ্ডের প্রতিবাদে ফের আন্দোলনে জুনিয়র ডাক্তাররা। সল্টলেক করুণাময়ী থেকে এবার সিজিও কমপ্লেক্স অভিযানের ডাক দিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। কবে? আজ শনিবার দুপুর 2টায়। ঘটনাটি ঠিক কি? দেখতে দেখতে প্রায় 4 মাস পার। গত 9ই আগস্ট আরজিকরের সেমিনার রুমে উদ্ধার হয় ট্রেনি ডাক্তারের অর্ধনগ্ন দেহ। ধর্ষণ করে খুনের অভিযোগে উত্তাল হয়ে ওঠে গোটা রাজ্য। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে আরজিকরের চিকিৎসককে খুন ও ধর্ষণের মামলা তদন্তে নামে সিবিআই, সঙ্গে আরজিকরের দুর্নীতি মামলারও। আরজিকরের দুর্নীতি মামলায় আগে গ্রেপ্তার করা হয়েছিল আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে। পরে তার বিরুদ্ধে চিকিৎসক খুন ও ধর্ষণ মামলার প্রমাণ লোপাটেরও অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। একই অভিযোগে গ্রেফতার করা হয় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকেও। কিন্তু গ্রেপ্তারির 90 দিন পরেও আরজিকরের চিকিৎসককে ধর্ষণ ও খুনের সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে পারল না সিবিআই। ফলে নিয়ম মাফিক জামিন পেয়ে গেলেন সন্দীপ ও অভিজিৎ। 2000 টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন দিল আদালত। এদিন সন্ধ্যায় আরজিকর হাসপাতাল থেকে শ্যামবাজার মোড় পর্যন্ত মোমবাতি মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। এরপরে রাতে বৈঠকে আন্দোলনের পরবর্তী কর্মসূচিও চূড়ান্ত করে ফেললেন তারা। এদিকে অভিজিৎ জেল থেকে বেরোতে পারলেও মুক্তি পেলেন না সন্দীপ, কারণ আর্থিক দুর্নীতি মামলায় জামিন পাননি তিনি। আরজিকর কাণ্ডে এখনো পর্যন্ত 2টি চার্জশিট দিয়েছে সিবিআই। এদিন আদালতে তারা জানায়, এই মামলায় প্রমাণ লোপাটের অভিযোগে ধৃত সন্দীপ এবং অভিজিতের বিরুদ্ধে চার্জশিট পেশের নির্ধারিত সময়সীমা শেষ। তারা চার্জশিট দিচ্ছে না, তাই আদালতকে আইন মেনে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। দিন কয়েক আগের কথা, অশান্ত বাংলাদেশ নিয়ে নানাবিধ আলোচনা সমালোচনা। প্রতিবাদের মধ্যেই হঠাৎ তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবির ঘোষণা করেন, এবার পশ্চিমবঙ্গে বাবরি মসজিদ তৈরি করা হবে। চারপাশে যখন ধর্মকে শিখণ্ডী করে অনাচারের আবহ, ঠিক সেই সময় একজন জনপ্রতিনিধির এমন মন্তব্যের স্বভাবতই রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করে। এমনকি একাধিক সংবাদ মাধ্যমে এ নিয়ে বহু মানুষকে নানান প্রশ্ন তুলতেও দেখা যায়।
এই প্রেক্ষাপটে এবার বিজেপি ঘোষণা করলো তারা পশ্চিমবঙ্গে রাম মন্দির নির্মাণ করবে। টাইমস অফ ইন্ডিয়ায় প্রকাশিত প্রতিবেদন অনুসারে শুক্রবার বিজেপির তরফে এই ঘোষণা করা হয়েছে। তাদের বক্তব্য, অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বর্ষপূর্তি উপলক্ষে পশ্চিমবঙ্গে রাম মন্দির নির্মাণ করা হবে। লক্ষণীয় বিষয় হলো, এর আগে বাংলায় বাবরি মসজিদ নির্মাণ ইস্যুতে প্রায় একই সুর শোনা গিয়েছিল হুমায়ুন কবিরের গলায়। তার বক্তব্য ছিল, বাবরি মসজিদ ধ্বংসের ৩০ বছর পর আবার তা গড়ে তোলা হবে। যদিও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল দলের এই পদক্ষেপের ব্যাখ্যাটা একটু অন্যরকম ভাবে দিয়েছেন। টাইমস অফ ইন্ডিয়ায় তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, মসজিদ গড়া হবে বলে তার পাল্টা রাম মন্দির নির্মাণ করা হবে। বিষয়টা এমন হওয়া উচিত নয়। বাবরি মসজিদ নির্মিত হতেই পারে, রাম মন্দিরও তৈরি করা যেতেই পারে। অগ্নিমিত্রার আরও অভিযোগ, যিনি বলছেন বাবরি মসজিদ তৈরি করা হবে, সেই একই ব্যক্তি বলেছিলেন হিন্দুদের গণহত্যা করা হবে এবং ভাগীরথীর জলে ভাসিয়ে দেওয়া হবে। এমন মন্তব্য করার জন্য তাকে কোনো শোকজ নোটিশ ধরানো হয়নি। সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার জন্য অগ্নিমিত্রা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও দোষারোপ করেছেন। তিনি বলেন, এই মন্তব্যের আড়ালে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন। তিনি তার ভোট ব্যাংক অক্ষুণ্ণ রাখার জন্য আরও একটা বাংলাদেশ তৈরি করতে চাইছেন। রাম মন্দির নির্মাণ করা হবে। আমরা অযোধ্যায় রাম মন্দির নির্মাণের বর্ষপূর্তি পালন করব এবং বহরমপুরে মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। এদিকে বাংলায় বাবরি মসজিদ নির্মাণ প্রসঙ্গে তৃণমূল নেতা হুমায়ুন কবির বলেন, বাবরি মসজিদ মুসলিমদের কাছে অত্যন্ত আবেগের একটি বিষয় এবং আমরা সকলেই জানি 1992 সালে বাবরি মসজিদ ধ্বংস করা হয়েছিল। 30 বছর পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো বাবরি মসজিদ পুনরায় নির্মাণ করা হলো না। গলফ গ্রিনের আবর্জনার স্তূপে মুন্ডু উদ্ধারের ঘটনায় প্রকাশ্যে মহিলার নাম পরিচয় তদন্তে নেমে গভীর রাতে পুলিশ জানতে পারে ওই মহিলার নাম খাদিজা বিবি। দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারের মুরাগাছা কালীতলা পারুল গ্রামের বাসিন্দা। বিয়ে হয়েছিল মগরাহাটের রাধানগর গ্রামে। পরিচারিকার কাজ করতেন তিনি। আতিকুর লস্কর নামে এক রাজমিস্ত্রির সঙ্গে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। সেই সম্পর্কের জেরেই মহিলাকে খুন করা হয়েছে বলে তদন্তকারীদের প্রাথমিক অনুমান। পুলিশের বিশেষ তদন্তকারী দল আতিকুরকে শুক্রবার গভীর রাতে আটক করে। রাত পর্যন্ত জেরা চলে আতিকুরের বাড়ি বাসকডাঙ্গা পঞ্চগ্রামে। এদিকে মৃত্যুর কারণ জানতে এদিন কাটা মুন্ডু উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, মহিলাকে প্রথমে মাথায় আঘাত করা হয়, তারপর শ্বাসরোধ করে তাকে খুন করা হয়। খুনের পর দেহ টুকরো করা হয়। এই ঘটনায় রিজেন্ট পার্ক থানা স্বতঃপ্রণোদিতভাবে একটি মামলা রুজু করেছে। তদন্তে লালবাজার রিজেন্ট পার্ক থানা সহ গলফ গ্রিন ও নেতাজিনগর থানাকে নিয়ে সিট গঠন করেছে। কেন এই নৃশংসতা, তার তদন্ত শুরু করেছে পুলিশ। উল্লেখ্য, শুক্রবার সকালে গলফ গ্রিনে এক আবাসনের পিছনে আবর্জনা নিতে এসেছিলেন সাফাই কর্মীরা। সেই সময় তারা সাদা প্লাস্টিকে মোড়া বলের মতো কিছু একটা পড়ে থাকতে দেখেন। তাতে রক্ত দেখতে পাওয়ায় সন্দেহ হয় তাদের। ভালো করে দেখতেই বুঝতে পারেন ওটা এক মহিলার কাটা মুন্ডু। খবর পেয়ে রিজেন্ট পার্ক থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে। কাটা মুন্ডুটা উদ্ধার করে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থলে আসেন ডিসি বিদিশা কলিতা ও লালবাজারের হোমিসাইড টিম। নিয়ে আসা হয় স্নিফার ডগ। এদিন 400 মিটার দূরত্বে একটি আবাসনের সামনে গিয়ে দাঁড়িয়ে যায় ওই স্নিফার ডগ, কিন্তু সেখানে অবশ্য কিছুই মেলেনি। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। পুলিশ সূত্রে খবর, টাওয়ার জাম্পিং করে খুনিকে চিহ্নিত করা হয়। মহিলার নাম পরিচয় জানতে কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকার থানাগুলিতেও ছবি পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্রণয় ঘটিত কারণের জেরে মহিলাকে খুন করা হয়। বাকি দেহাংশের উদ্ধারের কাজ চলছে। পুলিশের অনুমান, প্রমাণ লোপাটে দেহাংশ ছড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকার আবর্জনার স্তূপে। সেই কারণেই সংলগ্ন এলাকার ভ্যাটে তল্লাশি চালাচ্ছে পুলিশ। দেহ বস্তায় ভরে জলে ফেলে দেওয়ার আশঙ্কাও রয়েছে। ফলত কাটা মুন্ডুর রহস্য উদ্ঘাটনে আবর্জনার স্তূপ, জলাধার থেকে শুরু করে বহু জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। রাজ্য সরকারের আবাসের তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই একের পর এক স্বজন পোষণের অভিযোগ উঠে এসেছে। এবারে খোদ শাসক দলের পঞ্চায়েত সমিতির ঘর জামাই থাকা সহ সভাপতির শ্বশুর, ভাই, ভাইপো এবং জামাইয়ের নামে পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাসের তালিকায় ঘর মঞ্জুর। বাদ পড়েছে বহু কাঁচা বাড়ি। এই ঘটনায় বিডিও সহ সার্ভে করার সরকারি কর্মচারীদের বিরুদ্ধে টাকার বিনিময়ে ঘর পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি জানাজানি হতেই বিক্ষোভে সামিল হয়েছেন ঘর না পাওয়া উপভোক্তারা। এমনই চিত্র দেখা গেল হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকায়।
জানা গিয়েছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর পঞ্চায়েত সমিতির শাসক দলের সহ সভাপতি স্বপন ঘোষ, যিনি দীর্ঘদিন ধরে নিজের শ্বশুর বাড়িতেই ঘর জামাই থাকতেন, এবার অভিযোগ উঠেছে তিনি নিজের প্রভাব খাটিয়ে নিজের শ্বশুর, ভাই, ভাইপো, এমনকি নিজের জামাইয়ের নামে আবাসের নাম তালিকায় তুলেছেন। এমনকি সেই তালিকাতে তাদের ঘর মঞ্জুরও হয়ে গিয়েছে। অভিযোগ, তাদের প্রত্যেকেরই পাকা বাড়ি রয়েছে, কিন্তু তার নিজের গ্রাম পঞ্চায়েত সুলতাননগর সহ হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকাতে কাঁচা বাড়ি থাকা সত্ত্বেও উপভোক্তাদের নাম আবাসে তালিকাবদ্ধ হয়নি। এই নিয়ে তোলপাড় হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লক এলাকা। এই অভিযোগ তুলে ব্লক কংগ্রেসের নেতৃত্বে স্থানীয় বঞ্চিত উপভোক্তারা এদিন বিক্ষোভ দেখান। তাদের দাবি, এলাকায় ঘরের তালিকা তৈরিতে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে। শাসক দলের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি স্বপন ঘোষ নিজের প্রভাব খাটিয়ে শ্বশুর সহ একাধিক আত্মীয়ের নামে ঘর মঞ্জুর করিয়েছেন, আর এই কাজে সরাসরি জড়িত রয়েছেন ব্লকের বিডিও সহ সার্ভে করা সরকারি কর্মীরাও বলে এমনটাই অভিযোগ স্থানীয় বঞ্চিত উপভোক্তাদের। যদিও সহসভাপতি স্বপন ঘোষের দাবি, তিনি বিগত ৩ মাস ধরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। এলাকায় অনুপস্থিত থাকার কারণে তার অগোচরেই আত্মীয়দের নাম তালিকায় এসেছে। তিনি তালিকা থেকে নামগুলি বাদ দেওয়ার জন্য ব্লকে জানিয়েছেন। বিডিও হরিশ্চন্দ্রপুর ২ তাপস পালের সাফাই, এ সম্পর্কে অভিযোগ হয়েছে, আমরা পাকা বাড়ি থাকা উপভোক্তাদের নাম তালিকাতে হোল্ড করেছি, আপাতত এরা কোনো টাকা পয়সা পাবে না। এ বিষয়ে জেলাতেও জানানো হয়েছে। ডিসেম্বরে হতে চলেছে জিএসটি কাউন্সিলের বৈঠক। ডিসেম্বরের শেষ সপ্তাহে হবে এই বৈঠক। ২০শে ডিসেম্বর এবং ২১শে ডিসেম্বর দুদিন ব্যাপী চলবে জিএসটি কাউন্সিলের বৈঠক। কিন্তু কোথায় অনুষ্ঠিত হতে চলেছে এই বৈঠক? জানা যাচ্ছে রাজস্থানের জয়সলমেরে বসতে চলেছে এই বৈঠক, যেখানে রাজ্যের প্রতিটি কেন্দ্রের বঞ্চনার কথা সেই বৈঠকে তুলে ধরা হবে। দুদিন ব্যাপী এই জিএসটি কাউন্সিলের বৈঠকে উপস্থিত থাকতে চলেছেন পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। উল্লেখ্য, শীতকালীন অধিবেশনে দেখা গেছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনা নিয়ে সরব হয়েছেন। বারবার রাজ্য থেকে অভিযোগ করা হয়েছে কেন্দ্রের তরফ থেকে রাজ্যের কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, রয়েছে প্রচুর পাওনা, কিন্তু সেই পাওনা কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যকে মেটানো হচ্ছে না বলে দাবি করা হয়। এই অভিযোগের আবহেই ২০শে ডিসেম্বর এবং ২১শে ডিসেম্বর বসতে চলেছে জিএসটি কাউন্সিলের বৈঠক। আর মনে করা হচ্ছে সেই বৈঠকে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরব হতে পারেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে। পাশাপাশি আর কোন কোন বিষয় উঠে আসে বৈঠকে, সেদিকেও নজর থাকবে। মাত্র ৭ দিন, তার মধ্যেই ৩ বার বোমাতঙ্ক ছড়ালো দিল্লির স্কুলে। সপ্তাহের শুরুতে সোমবার বোমা রাখা হয়েছে বলে ভুয়ো মেল আসে একাধিক স্কুলের কাছে। সপ্তাহান্তে শুক্রবার এবং শনিবার পরপর দুদিন বোমাতঙ্ক ছড়ালো দিল্লিতে। শনিবার সকালেও একাধিক স্কুলকে বার্তা দেওয়া হয় বোমা রাখা আছে বিদ্যালয় চত্বরে। খবর পেয়ে স্কুলগুলিতে তল্লাশি শুরু করেছে পুলিশ। দিল্লি দমকল বিভাগ সূত্রে খবর, শনিবার সকাল ৬টা ১০ নাগাদ আর.কে. পুরম এলাকার দিল্লি পাবলিক স্কুলে বোমা রাখা আছে বলে খবর আসে। সঙ্গে সঙ্গে সেখানে তল্লাশি শুরু হয়। উল্লেখ্য, সোমবারও এই স্কুলে বোমাতঙ্ক ছড়িয়েছিল। এছাড়াও রায়ান ইন্টারন্যাশনাল স্কুলেও বোমা রয়েছে বলে খবর ছড়ায়। তারপরেই দমকল বিভাগের সঙ্গে তল্লাশিতে নেমে পড়েন দিল্লি পুলিশ। স্কুলগুলোতে যায় ডগ স্কোয়াডও। এখনো পর্যন্ত স্কুলে বোমা মেলেনি বলে সূত্রের খবর। তবে পুলিশ সূত্রে খবর, ব্যারি আল্লাহ নামে এক ব্যক্তির মেল আইডি থেকে বোমাতঙ্ক ছড়ানো হয়েছে দিল্লির স্কুলগুলিতে। হুমকি ইমেলে লেখা, আল্লাহ দেখছেন তোমরা কিভাবে তার শাস্তি এড়ানোর চেষ্টা করছো, কিন্তু কোনো মানুষ আল্লাহকে এড়াতে পারে না। উল্লেখ্য, শুক্রবারও দিল্লির একাধিক স্কুলে বোমা রাখা হয়েছে বলেই আতঙ্ক ছড়ায়। পূর্ব কৈলাসের দিল্লি পাবলিক স্কুল, শালওয়ান স্কুল, মডার্ন স্কুল, কেমব্রিজ স্কুল সহ ৬টি স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। অধিকাংশ ক্ষেত্রেই পড়ুয়াদের বাড়ি ফেরত পাঠিয়ে দেয় স্কুল কর্তৃপক্ষ। পাশাপাশি অভিভাবকদের মেসেজ করা হয় তারা যেন ছেলে মেয়েদের স্কুলে না পাঠান। হুমকি ইমেলে বলা হয় স্কুলে একাধিক বিস্ফোরক রাখা আছে। ওই ইমেলে আরও বলা হয় স্কুলগুলিতে বোমা রাখার পিছনে রয়েছে সিক্রেট ডার্ক ওয়েব নামে একটি দুষ্কৃতী গোষ্ঠী। সোমবারেও একইভাবে দিল্লির ৪০টি স্কুলে বোমা রাখার খবর ছড়ায়, তবে কোনো ক্ষেত্রেই বোমা মেলেনি। হু হু করে নামছে তাপমাত্রা, বঙ্গবাসীর দুয়ারে শীত। উত্তরবঙ্গের পাশাপাশি পাল্লা দিয়ে তাপমাত্রা নেমেছে দক্ষিণবঙ্গেও। আবহাওয়া দপ্তর জানাচ্ছে রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলবে রাজ্যের একাধিক জেলায়। সপ্তাহান্তে আরও নামবে তাপমাত্রা। সব মিলিয়ে শনি রবি কেমন থাকবে আবহাওয়া, রইল আগাম আপডেট।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আগামী 5 দিন স্বাভাবিকের নিচে থাকবে তাপমাত্রা। উইকেন্ডে আরও 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, 15ই ডিসেম্বরের পর থেকে আরও নামবে পারদ, জাঁকিয়ে ঠান্ডা পড়বে সর্বত্র। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই রাজ্যের কোথাও। 20 ডিসেম্বর পর্যন্ত রাজ্যের আবহাওয়া শুষ্ক থাকবে। ভোরের দিকে কুয়াশার দাপট থাকলেও দিনভর পরিষ্কার আকাশ থাকবে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের সর্বত্র, বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডা বাড়বে। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, আজ থেকে আগামী 5-7 দিনে বেশ খানিকটা তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা। ওদিকে নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে বঙ্গোপসাগরে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে আগামী 48 ঘন্টায় একটি নিম্নচাপ তৈরি হতে পারে। শ্রীলঙ্কা থেকে তামিলনাড়ুতে মূলত এর প্রভাব পড়বে। শনি ও রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রির নিচে নেমে যেতে পারে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 10 ডিগ্রিরও নিচে নামতে পারে। দক্ষিণের জেলাগুলিতে ঘন কুয়াশার সাথেই থাকবে উত্তরে হাওয়ার দাপট। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও আপাতত বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এই সব জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। খবর শেষ হলো।